আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে বেজে উঠেছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। ইরান ইসরায়েল চলছে পাল্টাপাল্টি হামলা, লেবানন যুদ্ধবিরতি, সেখানে আঘাত হানছে ইসরায়েল আমেরিকা। এদিকে ভারত পাকিস্তান চলছে বড় সংঘাত, ইতিমধ্যে যুদ্ধবিরতি দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। ইসরায়েলে আবার ভয়াবহ আগুন, এবার জ্বলছে দখলকৃত আশদোদ শহর। আরো থাকছে, জুলাই আগস্ট গণহত্যার নির্দেশদাতা হিসেবে হাসিনার বিরুদ্ধে প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা শুরু, বিচার শুরু। আমার কারণে ভারত পাকিস্তান সংঘাত বন্ধ হয়েছে জেনারেল ডোনাল্ড ট্রাম্প। অভিযান এখনো চলছে, ভারতীয় বিমান বাহিনীর ঘোষণা। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করলেন ভারত পাকিস্তানের সামরিক কর্মকর্তা। এদিকে পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করা হবে না জানালো নরেন্দ্র মোদী। এবং সর্বশেষে জানিয়ে দিব, তেল আবিবে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে রকেট হামলা হিজবুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল ভারত পাকিস্তান বিশ্বের আন্তর্জাতিক যুদ্ধের খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন এবং এই যুদ্ধ সম্পর্কে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। ইসরায়েলে আবারও আগুন জ্বলছে দখলকৃত আশদোদ শহর। ইহুদিবাদী ইসরায়েল দখলকৃত আশদোদের আশপাশে একটি বনাঞ্চল বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। ইসরায়েল নিউজের সাইট 404 জানিয়েছে, ভয়াবহ আগুন নেভাতে কমপক্ষে 10টি দমকল বাহিনী, 4টি অগ্নি নির্বাপক বিমান কাজ করছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আশপাশের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কফার আফিফ এলাকায় বাড়িগুলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত করা যায়নি। আশদোদ ভূমধ্যসাগর তিব্বতে একটি বন্দর নগরী, যা 1948 সালে ফিলিস্তিন ভূমি দখলের পর ইসরায়েলের নিয়ন্ত্রণে আসে। এই অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ, মানব সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনা প্রায় ঘটে থাকে। সম্প্রতি দখলকৃত ফিলিস্তিনে, বিশেষ করে জেরুজালেম ও তারাবিয়া এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। গত 30 এপ্রিল ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে 100 এর বেশি স্থানে একযোগে দাবানল ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ইসরায়েলি সরকার পার্শ্ববর্তী দেশগুলোর সাহায্য চেয়ে জরুরি অবস্থা ঘোষণা করে। এখন আবার আগুন জ্বলমান রয়েছে। সূত্র ফাস্ট টুডে MAR। জুলাই আগস্ট গণহত্যার নির্দেশদাতা হিসেবে হাসিনার বিরুদ্ধে প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। 2024 সালে জুলাই আগস্ট গণহত্যা অভ্যুত্থানের পর সংঘটিত মানবতা বিরোধী অপরাধ অভিযোগে বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করা মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আজ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর কার্যালয়ে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। আজ দুপুরে ট্রাইব্যুনাল সংবাদ সম্মেলন করে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তদন্ত প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক IGP চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার বিরুদ্ধে নির্দেশ দেওয়া প্রমাণ পেয়েছে সংস্থা। নিয়ম অনুযায়ী ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা প্রথমে চিফ প্রসিকিউটর কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এরপর চিফ প্রসিকিউটর সেই তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করেন এবং আনুষ্ঠানিকভাবে অভিযোগ ফরমাল চার্জ আকারে ট্রাইব্যুনাল দাখিল করেছে। গত 5 আগস্ট গণহত্যা অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনাল গণহত্যা অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে প্রথম মামলাটি মিসকেস বা বিধি মামলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে। এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের পর 3 বার বাড়ানো হয়। সর্বশেষ 20 এপ্রিল মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় বাড়ানো আবেদন করেছিল প্রসিকিউশন। রাষ্ট্রপক্ষ সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য 2 মাস বাড়ানো হয়। এই মামলা ছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনাল আরো 2টি মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলায় আওয়ামী লীগ শাসন আমলে 15 বছরের গুম খুনের ঘটনায় তাকে আসামি করা হয়েছে। অপর মামলাটি হচ্ছে রাজধানী মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের মামলা। 17 অক্টোবর জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলায়, পৃথক একটি মামলায় ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তারা হলেন শেখ হাসিনার বোন শেখ রেহানা, শেখ হাসিনার পন্থী পরিষদের সদস্য মোহাম্মদ আরাফাত, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, দীপমণি, আকামা, মুয়াজ্জেম হোসেন,
শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক মন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শেখ সেলিম, ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ ফজলে শামস পরশ, সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুন, ডিবি হারুন পুলিশের সাবেক কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, পলায় কুমার জোয়াদ্দার, সাবেক ডিএমপি হাবিবুর রহমান, র্যাবের সাবেক মহাপরিচালক ডিজি হারুন আর রশিদ, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তারেক আনাম সিদ্দিকী, বিচারপতি এম সিদ্দিকী চৌধুরী, মানিক, ডক্টর জাফর ইকবাল, সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম সহ 46 জন। সূত্র MAR। আমার কারণে ভারত পাকিস্তান সংঘাত বন্ধ হয়েছে জানালো ডোনাল্ড ট্রাম্প। পরমাণু যুদ্ধ আটকে দিলাম, ভারত পাকিস্তান সংঘাত বন্ধে এমন কৃতিত্ব দাবি করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসের এক কর্মসূচিতে তিনি জানান, ভারত পাকিস্তান সংঘাত বন্ধের জন্য গর্বিত। দুই দেশকে বলেছিলাম যুদ্ধ বন্ধ না করলে বাণিজ্য বন্ধ করে দেব। ট্রাম্প বলেন, শনিবার ভারত পাকিস্তানের মধ্যে জরুরি ভিত্তিতে সংঘাত মধ্যস্থতা করে আমার প্রশাসন পরমাণু শক্তিধর দেশ দুটি একে অপরের বিরুদ্ধে মারমুখী অবস্থান নিয়েছিল, ভয়ঙ্কর হামলা চালিয়েছিল। ভয়ঙ্কর সংঘাত থামার কোনো লক্ষণ ছিল না। আমরা বলেছি এবার থামো, যুদ্ধ যদি বন্ধ না করো তবে কারো সাথে কোনো বাণিজ্যিক সম্পর্ক থাকবে না। তৎক্ষণাৎ তারা সংঘাত বন্ধে রাজি হয়েছে। এর আগে ভারত পাকিস্তানের মধ্যকার যুদ্ধবিরতির কথা সোশ্যাল মিডিয়ায় প্রথম ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এরপর দুপক্ষের মধ্য থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির কথা জানানো হয়। সূত্র AM। ভারত পাকিস্তান সংঘাত অভিযান এখনো চলছে। ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে অভিযান এখনো চলছে এবং সময় হলে এ বিষয়ে আরো তথ্য জানানো হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সরে এক পোস্টে কথা জানিয়েছেন দেশটির বিমান বাহিনী। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, আচ্ছা রোববার দুপুরে ভারতের বিমান বাহিনী এক্সরে লিখেছেন, অপারেশন সিন্দুর দেওয়া কার্যক্রম নির্মূলভাবে এবং পেশাদারদের সঙ্গে সফলভাবে শেষ করেছে ভারতীয় বিমান বাহিনী। জাতীয় লক্ষ্যের সঙ্গে সংগতিপূর্ণ এই অভিযানগুলো চিন্তা ভাবনা বিচক্ষণতার সঙ্গে পরিচালিত হয়েছিল। পোস্টে দেশটির বিমান বাহিনী আরো লিখেছে, অভিযান এখনো চলছে। এটারই এই বক্তব্য তথ্য পরে জানানো হবে। ভারতীয় বিমান বাহিনী সকলকে জল্পনা কল্পনা যাচাই না করা তথ্যের প্রচার এড়াতে অনুরোধ করেছেন। কাশ্মীরে পহেলগাঁও গত 22 এপ্রিল সন্ত্রাস হামলায় 26 জন পর্যটক নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা তৈরি হয়, শুরু হয় পাল্টাপাল্টি হামলা। মধ্যরাতে পাকিস্তান শাসিত কাশ্মীরে বিমান হামলা চালায় ভারত। পরে দুই দেশের মধ্যে উত্তেজনা আরো তীব্র হয়। পরে দুই দেশে একে অপরের সামরিক ঘাঁটিতে আক্রমণ চালায়। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করলেন ভারত পাকিস্তানের সামরিক কর্মকর্তা। ভারত ও পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালকরা একটি ফোন আলাপ করেছেন। এ সময় তারা দুই দেশের মধ্যে সমন্বিত যুদ্ধবিরতি নিয়ে কথা বলেন এবং আলোচনা চালিয়ে যেতে সম্মত হন। সোমবার সরকারি সূত্রে বরাদ্দে পৃথকভাবে নিউজ 18 এবং জিও নিউজ চ্যানেল এই খবর জানিয়েছে। নিউজ 18 জানায়, কথোপকথনের সময় কমান্ডার যুদ্ধবিরতির শর্তাবলী নিয়ে আলোচনা করেছেন, যার মধ্যে আন্তর্জাতিক সীমান্ত নিয়ন্ত্রণ রাখার জন্য ব্যবস্থা, ড্রোন সম্পর্কিত উদ্বেগ অন্তর্ভুক্ত। টিভি চ্যানেলটি জানিয়েছে উভয় পক্ষে আলোচনা নিয়ে চালিয়ে যেতে সম্মত হয়েছে এবং অভূত ভবিষ্যৎ আলোচনা পরবর্তী তারিখে ঘোষণা করা হবে। পেহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যায় এবং দুই দেশের মধ্যবর্তী সামরিক সংঘর্ষে জুড়ে যায়, চালায় পাল্টাপাল্টি হামলা। এর অবসান নিয়ে দুই দেশের মধ্যে চলছে আলোচনা। সূত্র ইত্তেফাক SK। পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করা হবে না জানালো নরেন্দ্র মোদী। ভারত কোন ধরনের পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের বিরুদ্ধে চালানো অপারেশন সিন্দুর স্থগিত রাখা হয়েছে মাত্র। এই অভিযানের ভবিষ্যৎ নির্ভর করছে পাকিস্তানের আচরণের উপর। সোমবার ভারতে স্থানীয় সময় রাত 8টার দিকে কাশ্মীরের পহেলগাম বন্দুকধারীদের হামলার পর পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত ঘিরে জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেছেন, ভারতের বিরুদ্ধে কোনো পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করা হবে না। পাকিস্তানের বিরুদ্ধে চালানো অপারেশন সিন্দুর স্থগিত রাখা হয়েছে মাত্র। এই অভিযানের ভবিষ্যৎ নির্ভর করছে পাকিস্তানের আচরণের উপর। নরেন্দ্র মোদী বলেছেন, আমরা পরিস্থিতি আরো নজর রাখছি। পাকিস্তান কি করে সেটি নির্ধারণ করে পরবর্তী পদক্ষেপ। ভারত শান্তিতে বিশ্বাসী, কিন্তু কেউ যদি ভুল করে আমাদের দুর্বল ভাবার তার উপযুক্ত জবাব আমরা দেব। ভারতের এই প্রধানমন্ত্রী বলেছেন, আমি দেশের সকল মা বোন কন্যাদের প্রতি অপারেশন সিন্দুর উৎসর্গ করেছি। অপারেশন সিন্দুর শুধু একটি নাম নয়, এটা মানুষের আবেগ ও অনুভূতির প্রতিফলন। তিনি আরো বলেছেন, সন্ত্রাস আলোচনার সঙ্গে একসঙ্গে চলতে পারে না, সন্ত্রাস বাণিজ্যিক একসঙ্গে চলতে পারে না, বাণিজ্য রক্ত একসঙ্গে প্রবাহিত হতে পারে না। এটাই যুদ্ধের কাল নয়, আবার সন্ত্রাসবাদের কালও নয়। তেল আবিবে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে রকেট হামলা হিজবুল্লাহ।
ইসরায়েলে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবানন শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তেল আবিব অবস্থিত ইসরায়েলি সামরিক গোয়েন্দা ঘাঁটিতে রকেট নিক্ষেপের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। গতরাতে এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আলাদুল এজেন্সি। প্রতিবেদন বলা হয়, তেল আবিবে ইসরায়েলি সামরিক গোয়েন্দা ঘাঁটিতে রকেট হামলা চালানোর দাবি করেছে লেবানন গ্রুপের হিজবুল্লাহ। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, তাদের যোদ্ধারা তেল আবিবের উপকণ্ঠে গিলিডকে সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে বহু সংখ্যক রকেট নিক্ষেপ করেছে। আলাদুল বলছে, গিলিডের সামরিক ঘাঁটিতে ইসরায়েলের অন্যতম প্রধান গোয়েন্দা অবকাঠামো। এটি ইসরায়েলি বাহিনীর ইউনিট 82 এর অবস্থানস্থল। এটি ইউনিট সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের মধ্যে গোয়েন্দা তথ্য সরবরাহে কাজ করে থাকে। এটিতে হামলা চালানো হয়েছে। সূত্র ফাস্ট টুডে।